নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পাঠ করছি কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনী, আজকের পর্ব 15। এই অপূর্ব ভ্রমণ কাহিনীটি পুরোটা শোনার জন্য আপনারা আমার চ্যানেলে চলে যান এবং পর্ব 1 থেকে ক্রমান্বয়ে পরবর্তী পর্বগুলি শুনে নিন। তাহলে আজকে আমি যে পর্বটি পাঠ করছি সেটা আপনাদের বুঝতে সুবিধে হবে। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব 15। অতঃপর দার্চেন থেকে কৈলাস 40 কিলোমিটার। ঘণ্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম দার্চেন। কৈলাস এখন সর্বদাই চোখের সামনে, আরো বড়, আরো স্পষ্ট। পর্বতের প্রতিটা খাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। গেস্ট হাউসের বারান্দায় বসলেই কৈলাস, ঘরের দরজা খুললেই কৈলাস। সামনে কৈলাস, পিছনে গরুলা মান্ধাতা পর্বত। গেস্ট হাউসে অন্য দুটি যাত্রী দলও রয়েছে, ফলে বেশ ভিড়। দুটি দলই আগামীকাল বেরিয়ে পড়বে। মানুষের শরীরটা বেশ ঝরঝরে লাগছিল। দার্চেন আসার পর কিছুটা অস্বস্তি লাগছে, মুখ চোখ একটু লালচে হয়েছে, বেশ খানিকটা ফুলেও গেছে। তবে কৈলাসে পৌঁছেছি, এই আনন্দ অনুভূতির কাছে সেসব তুচ্ছ। আগামীকাল জমদুয়ার যাব। মূলত এখান থেকেই কৈলাস পরিক্রমা আরম্ভ হয়। পরিক্রমা 2.5 দিনের পথ, প্রায় 50 কিলোমিটার পথ হাঁটতে হয়। প্রথম দিন দিরাপুক পর্যন্ত যাওয়া হয়, সেখানে তাঁবু খাটিয়ে রাত্রিবাস। তবে এখনো ছোট যাত্রী নিবাস হয়েছে, গুম্ফাই আছে। কপাল ভালো থাকলে সেখানে জায়গা মিলবে। দিরাপুক থেকে পরদিন ডলমা পাস। ডলমা পাস যাওয়া খুবই কষ্টের। কৈলাস পরিক্রমার পথে ডলমা পাসই সর্বোচ্চ স্থান। উচ্চতা প্রায় 20,000 ফুট। ডলমা পাসের প্রায় 400 ফুট নিচে প্রায় 150 ফুট ব্যাসার্ধের ঘন সবুজ রঙের একটি জলাশয় আছে। এর নাম গৌরী কুণ্ড। মা গৌরী এখানে নিত্য স্নান করেন। তিব্বতীরা বলে থুজিম্বো। এই অঞ্চল বছরের বেশিরভাগ দিনই মেঘে ঢাকা থাকে বলে রোদ পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। গৌরীকুণ্ডের জলের ওপর প্রায়শই বরফের আস্তরণে ঢাকা থাকে। কেউই কুণ্ডের জলে অবগাহন করে না। বিশ্বাস, এই জলে যক্ষরা থাকে। কুবেরের রাজধানীর নাকি এটাই প্রবেশ পথ। কুণ্ডে নামার পথ এতটাই খাড়া যে তীর্থযাত্রীরা ওপর থেকেই নমস্কার করে দর্শন করে। কুণ্ডের জল কেউ সংগ্রহ করতে চাইলে সঙ্গী গাইড কিংবা তিব্বতী ঘোড়াওয়ালা, চমড়ি গাইওয়ালা সন্তর্পণের নিচে নেমে জল এনে দেয়। সেই জল মাথায় ছিটিয়ে দুধের স্বাদ ঘোলে মেটায়। তাছাড়া এই অঞ্চলে এত বরফের ধস নামে যে বেশিক্ষণ দাঁড়ানোটাও ঝুঁকির ব্যাপার। প্রায় সারাদিনই কৈলাস থেকে তরল শুভ্র বরফ সশব্দে নিচে গড়িয়ে পড়ে। যারা হেঁটে পরিক্রমা করতে পারে না তারা ঘোড়া নিলে 500 ইয়ান করে দিতে হবে। তবে ঘোড়া সব পথ যায় না। অনেকটা পথ হেঁটে হেঁটে পার হওয়া ছাড়া উপায় নেই। কারণ ওই সব অঞ্চল এতটাই বিপদসংকুল
যে ঘোড়াওয়ালাও ঘোড়াকে একা একা পার করায়। আমরা দার্চেন ঘুরতে লাগলাম। গেস্ট হাউসের সামনে পাকা রাস্তা, বাঁদিকে বিদ্যালয়, তারপর সামরিক ছাউনি। চীন সরকার সর্বত্রই তাদের সামরিক পরিকাঠামো তৈরি করে ফেলেছে। চি গুম্ফা থেকে দার্চেন আসার সময় যে রাস্তা দিয়ে এলাম সেটাও সম্প্রতি তৈরি করা হয়েছে। রাস্তায় পাহাড়ি নদীগুলির ওপর সেতু তৈরি হচ্ছে। যাই হোক, গেস্ট হাউসের সামনে পাকা রাস্তার উল্টো দিকে সারি সারি দোকান এবং ঘরবাড়ি। দার্চেনে বেশ ভালোই জনবসতি আছে, অন্তত 1000 খানেক তিব্বতী বাস করে। রাস্তার পাশে সব বাড়িতেই দোকান, তাঁবু খাটিয়েও অনেক দোকান রয়েছে। এগুলি মূলত তিব্বতী হস্তশিল্প, পাথর, মালা, চামর, কার্পেট, গরম পোশাকের সামগ্রীতে পরিপূর্ণ। ঠাকুর মন্দিরের জন্য 3টে বড় বড় চামর নেবেন। আমরা ঘুরে ঘুরে দোকান দেখতে লাগলাম, চামর দরদার করলাম। চামর দামে সস্তা হলেও অন্য সব শৌখিন জিনিস, হস্তশিল্পগুলি ভারতীয় মুদ্রায় হিসেব করলে প্রচণ্ড দামি। এখানে বেশ শীত আর তেমন হাওয়ায় রাস্তায় ধুলোর ঝড় বইছে। আমার শরীরটা অস্থির লাগায় আমি ঘরে চলে এলাম। পরদিন সোমবার, বেশ পরে ঘুম ভাঙল। অবশ্য ঘুম না বলে তন্দ্রা বলা যেতে পারে, কারণ মাঝরাতের পর শুধু এপাশ ওপাশ করা। এখানে একটা বিষয় লক্ষণীয় যে প্রত্যেকেরই মাঝরাতের পর আর ঘুম হচ্ছে না। ভোর রাতে পাশের ঘরে কান্নার আওয়াজ শোনা গেছে। সকালে আমাদের ঘরে চা দিতে আসার সময় ভ্রমণকর্মীরা জানালো, আপনাদের পাশের ঘরের আদমি কাল রাতে মারা গেছে। শুনেই মনটা খারাপ হয়ে গেল। এই নিয়ে 2 জন মারা গেল। বাইরে বেরিয়ে শুনলাম ভদ্রলোক অন্ধ্রপ্রদেশ থেকে এসেছে, পেশায় আইনজীবী। শিবপুরীতে এসে কৈলাস দর্শন করেই মারা গেল। অনেকে বলল উনি পুণ্যবান তো বটেই, কিন্তু বাড়ির লোকের কি হবে? সঙ্গে আসা স্ত্রীর এখন কি অবস্থা? মৃতদেহ ফেরত যাবে, তার আগে ময়না তদন্ত হবে। সেটা করতে হবে এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। সবাই শোকস্তব্ধ, সেই সঙ্গে ভীতপ্রদ। কারণ দার্চেন এসে এতদিন যাদের তেমন শ্বাসকষ্ট হয়নি, তাদের অনেকেরই এখন শ্বাসকষ্ট হচ্ছে। অনেকে ফিরতে চাইছে। মৃত্যু ভয় সবাইকেই পেয়ে বসেছে। বেলা 10টা নাগাদ শুনলাম ফেরার দলের সদস্য সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। শেষে দেখা গেল আমরা কলকাতার 11 জন বাঙালি এবং আসাম থেকে আসা 3 জন বাঙালি সমেত 14 জন বাদে প্রত্যেকেই আজকে ফিরে যাবে। ফেরার তোড়জোড়ের জন্য কয়েকবার আলোচনা হলো। ভ্রমণ সংস্থা থেকে জানানো হলো, আপনারা ফিরতে চাইছেন, কিন্তু এতজন নিয়ে আচমকা যেখানে যেখানে আমরা উঠব সেখানে কতটা ঘর পাওয়া যাবে জানি না। সবাইকে কিন্তু মানিয়ে নিয়ে থাকতে হবে। সবাই তাতেই রাজি। কৈলাস দূর থেকেই দর্শন হয়েছে, এবার প্রাণ নিয়ে ফিরলেই সবাই বাঁচে। দিল্লির একজন মহিলা উষা দাস ওর ক্যামেরাটি আমার হাতে দিল কৈলাসের ছবি তোলার জন্য। ওর শরীরের এমন অবস্থা যে ছবি তোলার মতো পরিস্থিতি নেই। যারা ফিরবে তারা সবাই জমদুয়ার গেল কৈলাসের পাদমূলে কৈলাসকে দর্শন করতে। এখনো পর্যন্ত 64 জনের মধ্যে 2 জন মারা গেল আর 17 জন আগে ফিরে গেছে।
আজ আমরা 14 জন বাঙালি রইলাম এবং বাকিরা ফিরে যাবে। দুজন লিয়াজো অফিসারের মধ্যে সিনিয়র অফিসার আমাদের সঙ্গে থেকে যাবে আর জুনিয়র অফিসার ফেরত যাত্রীদের নিয়ে ফেরত যাবে। মৃতদেহ নিয়ে বেরোতে বেরোতে দুপুর হয়ে গেল। কান্না আতঙ্কের মধ্যে জয় শিবশঙ্কর ধ্বনি দিয়ে যাত্রীরা ফেরার পথে রওনা দিলেন। গেস্ট হাউস এখন ফাঁকা। আমরা কেবল 14 জন আর ভ্রমণ কর্মীরা 4 জন। অন্য যে 2টি যাত্রী দল ছিল তারাও ফিরে গেছে, তবে লাকফা এখন মৃতদেহের সঙ্গে গেছে। ঝামেলা মিটলে ফিরে আসবে। গেস্ট হাউসের বারান্দায় ডাক্তারবাবু, উদয়বাবু এবং ওনার স্ত্রী স্বপ্নাদেবী বসে আছে। বারান্দায় হালকা রোদ আসছে, শীতে আরাম লাগছে। আমিও বসলাম। ঠাকুর আমার পিছনে এসে বসলেন, আমায় 2 হাত দিয়ে জড়িয়ে নিলেন। আমিও ঠাকুরের বুকে মাথা দিয়ে হেলান দিয়ে বসলাম। কৈলাস আমাদের চোখের সামনে। ঠাকুর আমায় বললেন, দেখ, 2 চোখ ভরে কৈলাসকে দেখ। উদয়বাবু বলল, আমরা 2 জন তো এখানে বসেই রয়েছি, যতদিন থাকবো 2 চোখ ভরে দেখে নেব। আর কোনো দিন আসতে পারবো কিনা জানি না। ওহ, এতক্ষণ যা অবস্থা গেল, বারান্দায় আসবার সুযোগই পাচ্ছিলাম না। এখন বেশ শান্তি লাগছে, আরাম করে প্রাণ ভরে কৈলাস দর্শন করতে পারছি। ঠাকুর আমাকে বললেন, দেখ দেখ, কেমন বরফ সাদা দেখছিস। আশপাশের কোনো পাহাড়ে বরফ নেই, শুধু কৈলাসই বরফময়। ভালো করে দেখ। ওই দেখ শিবের চোখ, ওই দেখ জটা, ওই দেখ পার্বতীর অবয়ব। এক মনে জপ কর আর দেখতে থাক, ঠিক দেখতে পাবি। বন্ধুরা, কৈলাস মানব সরোবর ভ্রমণ কাহিনীর আজকের পর্ব 15 আমি এখানেই শেষ করলাম পাঠ করা। আপনাদের নিশ্চয়ই এই পর্বটি শুনে খুব ভালো লাগলো এবং আপনারা আমার সঙ্গে কৈলাস পর্বত এবং মানস সরোবরের অপূর্ব মানস দর্শন করলেন। আগামীকাল আমি আবার পরবর্তী পর্ব নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আপনারা আমার এই চ্যানেলটি দেখতে থাকুন এবং এই কাহিনীটি শুনতে থাকুন। আমার চ্যানেলে একটা সাবস্ক্রিপশন করে দিন। আমার এই পাঠ করাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে গিয়ে। তাহলে বন্ধুরা, আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।